পাকিস্তান সৃষ্টির মাত্র কয়েক মাসের মধ্যে ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের প্রথম সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একটা সংশোধনী প্রস্তাব আনেন। সংশোধনীতে বাংলাকেও পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব তোলেন তিনি। খুব সহজ ভাষায় এই প্রস্তাবটা আনলেও এর তাৎপর্য ও প্রভাব ছিল সুদূরপ্রসারী। অবশ্যই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী এই প্রস্তাব মেনে নেয়নি, আর যার ফলশ্রুতিতে পূর্ববঙ্গের বাঙালিরা একসময় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে। বাঙালিত্বের জাতীয়তাবাদী চেতনা হয়ে ওঠে তীব্র। ঘটে ১৯৫২ ভাষা আন্দোলন ও ২১শে ফেব্রুয়ারির রক্তক্ষয়ী ঘটনা। আর আজ তো ২১শে ফেব্রুয়ারি কেবল বাংলা ভাষার দিবস নয়, বিশ্বজুড়েই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আনায় ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি শাসকেরা কখনোই ক্ষমা করেনি। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৯শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী ৮৫ বছরের বৃদ্ধ ধীরেন্দ্রনাথ দত্তকে বন্দী করে এবং এপ্রিল মাসে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে নির্মমভাবে হত্যা করে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২রা নভেম্বর তদানীন্তন ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার রামরাইল গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ধীরেন্দ্রনাথের পিতার নাম ছিল জগবন্ধু দত্ত। ওরা যৌথ পরিবার ছিলেন, মানে অনেক বড় পরিবার। নবীনগর কোর্টে উনি সেরেস্তাদার হিসেবে প্রথম উনি কাজ করতে শুরু করেন। উনি খুব ফার্সি ভালো জানতেন, তখন তো কোর্টের ভাষা ছিল ফার্সি। তো সে সময় ধীরেন্দ্রনাথ দত্ত খুবই অল্প বয়সে নবীনগরে চলে যান। ধীরেন্দ্রনাথ দত্তের স্কুল জীবনের এক বড় সময় কাটে নবীনগরে। তিতাস ও মেঘনা বিধৌত নবীনগরের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরিসীম। তিতাস নদী ও চারিদিকে জলমগ্ন বিল হাওরের মাঝে বেড়ে ওঠা ধীরেন্দ্রনাথ দত্তের নিজের ভাষায়, পূর্ববঙ্গে পল্লীগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোহর ছিল। এই সৌন্দর্যের মধ্যে আমি বর্ধিত হইয়াছি। এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে বেড়ে ওঠা বালক ধীরেন দত্ত অল্প বয়সে লক্ষ্য করেছেন গ্রামের সাধারণ মানুষদের সীমাহীন আর্থিক দুঃখ দুর্দশা ও বঞ্চনার জীবন। একই সঙ্গে উপলব্ধি করতেন বর্ণ বিভাজনে বিভক্ত হিন্দু সমাজের দুরবস্থা, বিশেষ করে নিম্নবর্ণের মানুষদের লাঞ্ছিত ও বঞ্চিত জীবন। ফলে দেখা যায় প্রাতিষ্ঠানিক হিন্দু ধর্মের প্রতি উনি আস্থা হারিয়ে ফেলছেন ক্রমশ। তবে আজীবন সংলগ্ন ছিলেন গীতার গভীরতর বাণীগুলির প্রতি। কর্মবীর মানুষটি আজীবন বিশ্বাস রেখেছেন গীতার ওই অমূল্য বাণীটির উপর। কাজ করে যাও, ফলের প্রত্যাশা করো না, ফল তোমার জন্যে নয়। সারা জীবন যেন এই বাণীটিকে আঁকড়ে ধরেই একটার পর একটা মহৎ কর্ম করে গেছেন জীবনে, কিন্তু কখনোই কোনো স্বীকৃতি চাননি। তখন নবীনগর একটা হিন্দু প্রধান সেমি টাউন টাইপের ছিল, কোর্ট ছিল, ইত্যাদি ছিল, এবং ৯০% লোক ছিলেন হিন্দু। আমার ঠাকুরদা, ওনার থেকে ৩ বছর জুনিয়র ছিল আমার ঠাকুরদা যখন ক্লাস 6-এ পড়তেন তখন উনি 9-এ পড়তেন। তো আমার ঠাকুরদার নাম ছিল জ্ঞানেন্দ্র মহলচন্দ্র, তো উনি ডাকতেন জ্ঞান বলে, আর আমার দাদু উনাকে ডাকতেন ধীরুদা বলে। গভীরভাবে দেশপ্রেমিক ও সংবেদনশীল কিশোর ধীরেন্দ্রনাথ তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের মনোভাব নিয়ে বেড়ে ওঠেন। আর ওর সে প্রতিবাদী স্পৃহা যেন আরও বেড়ে ওঠে যখন উনি কলকাতায় এসে তৎকালীন রিপন কলেজে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। রিপন কলেজের সে সময়কার ত্যাগী ও মেধাবী শিক্ষকেরা ওকে অনুপ্রাণিত করেছিল গভীরভাবে, এবং আজীবন ত্যাগের আদর্শে ধীরেন্দ্রনাথ দত্ত নিজের জীবনটাকে পরিচালিত করেছিলেন। আর ওর কাছে দেশপ্রেম কোনো বিশেষ দেশের মাটি ও মানুষকে ভালোবাসা ছিল না, ছিল যেন বিশ্ব মানবতাকে ভালোবাসার অংশ। মানবতাবাদ ও দেশপ্রেম ধীরেন্দ্রনাথ দত্তের জীবনে তাই হয়ে উঠেছিল যেন সমার্থক। ধীরেন্দ্রনাথ দত্তের লেখাপড়া শুরু হয়েছিল ওর পিতার কর্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
ওর পিতা ছিলেন কসবা মুন্সেফ আদালতের সেরেস্তাদার। 1894 সালে পিতার বদলিজনিত কারণে তিনি নবীনগরে এসে নবীনগর মধ্য ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। নবীনগর স্কুল থেকেই ধীরেন্দ্রনাথ দত্ত 1904 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতায় এসে ভর্তি হন রিপন কলেজে। রিপন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন দেশব্রতী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই কলেজের জ্ঞান তাপস আদর্শবাদী সব শিক্ষকদের অনাড়ম্বর জীবনযাত্রা থেকে তরুণ ধীরেন্দ্রনাথ পেয়েছিলেন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর আদর্শ, যা আজীবন লালন করে গেছেন নিজের জীবনে। অবশ্য কিছুদিন পরই আর্থিক কারণে এই কলেজের শিক্ষা অসমাপ্ত রেখে ধীরেন্দ্রনাথকে ফিরে আসতে হয় কুমিল্লায়। উনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন এবং 1906 সালে এই কলেজ থেকে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। BA পড়ার জন্য 1906 সালে ধীরেন্দ্রনাথ দত্ত আবার কলকাতায় আসেন এবং ভর্তি হন ওর প্রিয় ও পুরনো কলেজ রিপন কলেজে। এই কলেজ থেকেই ধীরেন্দ্রনাথ দত্ত BA এবং 1910 সালে আইন পরীক্ষা পাশ করেন। বস্তুত এখানেই ধীরেন্দ্রনাথ দত্তের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। তবে ধীরেন্দ্রনাথ শিক্ষাকে জীবনব্যাপী নিরন্তর একটা প্রক্রিয়া হিসেবেই গ্রহণ করেছিলেন এবং আজীবন ওর নিজের মতো করে পড়াশোনার চর্চাটা চালিয়ে গেছেন। নিজের আত্মজীবনীতে লিখেছেন, ছাত্রজীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পাঠ করিয়া তাহার নির্ভীকতা, তাহার স্বার্থত্যাগ, তাহার মাতৃভক্তির কাহিনীর দ্বারা অনুপ্রাণিত হইয়াছিলাম। তবে কেবল বিদ্যাসাগর নন, দেশ বিদেশের অনেক লেখক ও চিন্তাবিদই ওকে প্রভাবিত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, আঁদ্রে জিদ, অল্ডাস হাক্সলি, H.G. ওয়েলস, এমনকি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও। শরৎচন্দ্র সম্পর্কে লিখছেন, ওইসব বইয়ে তিনি সমাজের, বিশেষ করিয়া হিন্দু সমাজের চিত্র নিপুণ হস্তে অঙ্কন করিয়াছেন। উদ্দেশ্য কুৎসিত রূপ বর্ণনা করিয়া তাহার সংস্কারের চেষ্টা করা। এতদিন হইয়া গিয়াছে, আজও ইহার প্রয়োজন আছে। সমাজ এতদিনেও সংস্কারমুক্ত হইয়া উঠিতে পারে নাই। আজীবন একটা মুক্ত মন ও শিশুর সারল্য নিয়ে জীবন ও সংসার সম্পর্কে সব কিছু জানতে চেয়েছেন, আমৃত্যু শিক্ষা গ্রহণ করেছেন, কেবল বই পুস্তকের জগৎ থেকে নয়, পৃথিবীর পাঠশালা থেকেও। ওনাকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি রিপন কলেজের প্রতিষ্ঠাতা, যে কলেজে ধীরেন্দ্রনাথ দত্ত কলকাতায় অধ্যয়ন করেছেন। সেখানে নামকরা সব শিক্ষকেরা ছিলেন, ওনাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। আর সবচাইতে প্রভাবিত হয়েছেন, তিনি নিজে বলেছেন যে আমার সত্যিকারের রাজনৈতিক গুরু হলেন আব্দুল রসুল। এই আব্দুল রসুল হলো ব্যারিস্টার আব্দুল রসুল। তিনি কলকাতায় একজন সেই আমলে নামজাদা উকিল ছিলেন, অক্সফোর্ড থেকে পড়ে আসা। তো আব্দুল রসুলের সংস্পর্শে এসে ধীরেন দত্তের মধ্যেও কিন্তু সাধারণ মানুষের জন্য যে প্রেম, নিঃস্বার্থ জীবন এবং সমস্ত বিলাসিতা ছেড়ে যে মানুষের জন্য, আপনি যেটা বললেন ত্যাগী জীবন, সেই প্রেরণাটা তিনি আব্দুল রসুলের কাছ থেকেও পেয়েছিলেন। তা ধীরেন্দ্রনাথ দত্তকে আমি বলি যে একেবারে শিকড় থেকে উঠে আসা একজন মানুষ, এবং সেই শিকড়, যে শিকড়ের মধ্যে দারিদ্র ছিল চরম আকারে, দুর্ভিক্ষ চলছিল তখন, এবং এই পরিবেশের ভেতর থেকে ধীরেন্দ্রনাথ দত্ত যখন বড় হন এবং তিনি যখন কলকাতায় যান, তখন কলকাতায় গিয়ে তার আত্মজীবনীতে তিনি লিখেছেন যে উনি বক্তৃতা শুনতে চলে যেতেন মিটিংগুলোতে। ওখানে যে স্বদেশী আন্দোলনের যে মিটিংগুলো হতো এবং যেসব মিটিং এর মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জির মতো লোকেরা বক্তৃতা করতেন, এবং সেই সময় সর্বভারতীয় আন্দোলনের যারা পুরোধা ছিলেন তারা বক্তৃতা করতেন, তিনি বলতেন যে আমি মিটিংগুলোতে আগে গিয়ে বসে থাকতাম এদের বক্তব্য শোনার জন্য, এবং তিনি খুব উদ্দীপ্ত হতেন এই বক্তৃতাগুলো শুনে। এবং তার জীবনে আমরা যখন দেখি তার যে দীর্ঘ জীবন, ৭১-এ পাকিস্তানি হানাদারদের হাতে শহীদ হওয়ার আগে পর্যন্ত তার যে জীবন, সেই জীবনে আমরা বারবার দেখব ধীরেন্দ্রনাথ দত্তকে যে তিনি চলে যাচ্ছেন কখনো দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবায়, কখনো ডায়রিয়া আক্রান্ত মানুষের সেবায়, গ্রামের পর গ্রাম তিনি হাঁটছেন, যাচ্ছেন। তো এই রাজনৈতিক জীবনটি তৈরি হয়েছিল মানুষের সেবা করার ব্রত নিয়ে। ছাত্রাবস্থায় 1906 সালের 7ই ডিসেম্বর ধীরেন্দ্রনাথ দত্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওর স্ত্রীর নাম ছিল সুরবালা দাস। স্ত্রীকে নিয়ে সুখী ছিলেন ধীরেন্দ্রনাথ। লিখেছেন, আমার স্ত্রী ছিল
সমস্ত ভালোর প্রতীক, এম্বডিমেন্ট অফ গুডনেস। উচ্চশিক্ষা সে লাভ করিতে পারে নাই, কিন্তু তাহার চিন্তাধারা ছিল অপূর্ব। ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্ত ছিলেন প্রথিতযশা সাংবাদিক ও লেখক। সঞ্জীব দত্ত বিয়ে করেছিলেন খ্যাতিমান চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দত্তকে। তাদের দুই সন্তান, কন্যা আরমা দত্ত ও পুত্র রাহুল দত্ত। আমরা হলাম গিয়ে 6 বোন 2 ভাই, সবাই প্রায় এই দিকেই বিয়ে হয়েছে, মানে হ্যাঁ ওয়েস্ট এই সাইডেই বিয়ে হয়েছে। তখন আনডিভাইডেড বেঙ্গল ছিল তো, কিন্তু বাবা মেয়েদের এইখানেই বিয়ে হয়েছে আর কি। আমি হলাম গিয়ে সবচেয়ে ছোট, তাই আমি আজও বেঁচে আছি, সেই সমস্ত স্মৃতি আঁকড়ে আমি বেঁচে আছি, আর কেউ বেঁচে নেই। উনি ছিলেন গিয়ে ওইখানে একটুখানি পল্লীমুখী স্বভাব, নেচারটা ছিল একটু পল্লীমুখী। জনসাধারণকে খুব ভালোবাসতেন, গ্রামের লোকদের ভালোবাসতেন, ওরা অভাব অভিযোগ ওদের দুঃখের কথা শুনতে ভালোবাসতেন। অত্যন্ত সফল একজন আইনজীবী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তবে ওর পেশার সঙ্গে ওর রাজনীতির কোনো দ্বন্দ্ব ছিল না, কারণ আইন পেশা ও রাজনৈতিক কাজ এই দুটোই তিনি করেছেন একটাই লক্ষ্যে, তা হচ্ছে মানুষের সেবা। তাই দেখি তিনি বিরল একজন আইনবিদ, যিনি নিজে উকিল হয়েও নিজের অর্থ আয়ের সম্ভাবনাকে বাদ দিয়ে মক্কেলদের পরামর্শ দিতেন মামলা না করে সালিশের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করতে। ওর সংকল্প ছিল, আইন পেশার মাধ্যমে আমি যতদূর সম্ভব জনসেবা করিতে চাই। এ ব্যাপারে ওর দৃষ্টিভঙ্গি ছিল, উকিলের কর্তব্য হইবে নট টু এনকারেজ লিটিগেশন বাট টু প্রিভেন্ট ইট। নিজের আর্থিক ক্ষতি হবে জেনেও তিনি মক্কেলদের মামলা না করে আপোষের মাধ্যমে মীমাংসা করতে উৎসাহিত করে গেছেন। লিখছেন, সেই মনোভাব প্রণোদিত হইয়া আমি শতকরা 50টি মামলা আপোষ মীমাংসা করিয়া দিতাম। আর জানাচ্ছেন, এই শিক্ষা আমি পাইয়াছিলাম আমার রাজনৈতিক গুরু জনাব এ রসুল সাহেবের নিকট হইতে। তো আমরা যখন ছাত্র, তখন সেই সময় যত সমস্ত রাজনৈতিক মামলা হতো, এখানে সমস্ত রাজনৈতিক মামলা কিন্তু উনি পরিচালনা করতেন এবং বিনা খরচে। 69-এর আন্দোলনের সময় আমি তো তখন কলেজেই আছি, আমাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সমস্ত মামলার উনি সাহায্য করেছেন। এবং আরেকটা বিষয় ওনার প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে এই মামলা মোকদ্দমা করতে গেলেই সেখানে ফিনান্সিয়াল ইনভলভেন্সির প্রশ্ন আসে। তো সেই কারণে উনি চাইতেন জিনিসটা যেন মিটিগেশন হয়ে যায়, সুতরাং মিটিগেশনের দিকে ওনার একটা নজর ছিল এবং উনি ওনার নিজের উদ্যোগেই কিন্তু এই সমস্তগুলি করার চেষ্টা করতেন। ক্রিমিনাল কেস উনি করতেন না, কিন্তু ক্রিমিনাল লয়ার আমার কাছে করতে নিতে আসছে। খুবই যন্ত্রের, অসম্ভব যন্ত্রের লয়ার ছিলেন। এবং সেই সময় মানে সাহেব জাজ দাদু ইয়েতে কোর্টে ঢুকলে সে দাঁড়িয়ে যেত। হ্যাঁ, হি ওয়াজ এ টাইগার। তো হি ওয়াজ এ টাইগার। এবং দাদু যত মক্কেল আসতেন তাদেরকে বোঝাতেন যে তোমরা কম্প্রোমাইজ করো। হ্যাঁ, কেন ভাই ভাইয়ে ঝগড়া করছো, কেন তোমরা নিজেদের ভেতরে এটা করছো, করে সর্বশান্ত হবে। শুধু তাই না, এই যে মানে কোর্টের একটা রিক্সাওয়ালাকে আমি একদিন দেখছি, বাবা রেনকোটটা খুলে দিয়ে দিচ্ছে রিক্সাওয়ালাকে। তার বললাম বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, বৃষ্টি। তো বললেন আমার তার আরেকটা রেনকোট তুমি আমি জানি, তুমি এনে নিল। তো কিন্তু ও যে ভিজে যাচ্ছে, ভিজে লোকটা যে অসুস্থ হয়ে পড়লো, তো ওর পরিবারটা চলবে কি? কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ও অহিংস আন্দোলনের বাণী গ্রামে গ্রামে প্রসারের উদ্দেশ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালের 6 মার্চ কুমিল্লার এক জনসভায় আইনজীবীদেরকে 3 মাসের জন্য পেশা পরিত্যাগের আহ্বান জানান। ধীরেন্দ্রনাথ দত্ত 6 মাসের জন্য পেশা পরিত্যাগ করে গ্রামে গ্রামে ঘুরে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের প্রচারের কাজ করেন। এছাড়া 1930 সালেও আইন অমান্য আন্দোলনের সময় ধীরেন্দ্রনাথ দত্ত আইন পেশা সম্পূর্ণ পরিত্যাগ করেন। এতে ওর পরিবার চরম আর্থিক সংকটে পড়বে জেনেও এরকম সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। 1906 সালে কলকাতায় কংগ্রেসের এক অধিবেশনে তরুণ ধীরেন্দ্রনাথ দত্ত যোগদান করেন। এই প্রসঙ্গে লিখছেন, সেই কংগ্রেসেই দাদাভাই নওরোজির মুখ হইতে স্বরাজ শব্দ প্রথম উত্থিত হইল। স্বরাজ শব্দের ভেতর ব্রিটিশ শাসন মুক্ত হইয়া পূর্ণ স্বাধীনতার দাবি লুক্কায়িত ছিল। এই দাবিতে তৎকালীন ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এক আলোড়ন উপস্থিত হইয়াছিল। এই সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ত্যাগী কংগ্রেস নেতা
ব্যারিস্টার আব্দুল রসুলের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন এবং তাকে তার রাজনৈতিক গুরু হিসেবে গ্রহণ করেন। আব্দুর রসুলের প্রভাবে ধীরেন্দ্রনাথ দত্ত গ্রামের দুঃখী এবং অশিক্ষিত কৃষক ও ভূমিহীনদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টায় ব্রতী হন। ধীরেন্দ্রনাথের তরুণ বয়সে ভারতের স্বাধীনতাকামীদের মধ্যে তথা কংগ্রেসের মধ্যে দুটো ধারা ছিল। চরমপন্থী ধারাটির নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ প্রমুখ। অন্যদিকে নরমপন্থীদের নেতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নিজের রাজনৈতিক গুরু ব্যারিস্টার আব্দুল রসুলের মতো ধীরেন্দ্রনাথ দত্তও ছিলেন সুরেন্দ্রনাথের অনুসারী। মহাত্মা গান্ধীর একটা প্রভাব তার মধ্যে ছিল। আচ্ছা, মহাত্মা গান্ধী যে স্বদেশী আন্দোলন করেছিলেন, মহাত্মা গান্ধীর যে সত্যাগ্রহ আন্দোলন, প্রতিটি আন্দোলনে কিন্তু তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ধীরেন দত্ত কিন্তু বিপ্লবী ছিলেন না, এটা আমাদের মনে রাখতে হবে। ধীরেন দত্ত যখন রাজনীতি করছেন তখন কিন্তু কুমিল্লার শান্তি এবং সুনীতি তারা কিন্তু ওই ঘটনা ঘটিয়ে ফেলেছে, যে গুলি করে যে ব্রিটিশ সাহেবকে তারা কিন্তু হত্যা করেছে। এবং একই সঙ্গে ওই 30-এর আন্দোলনটা ঘটে গেছে চট্টগ্রামে, প্রীতিলতা এবং সূর্য সেন করে ফেলেছে। ধীরেন দত্ত তার আত্মজীবনীতে বলছে তিনি কিন্তু এটার সমর্থক ছিলেন না, যে এই সহিংস পন্থায় ব্রিটিশকে উৎখাতের উনি সমর্থক ছিলেন না। উনি ছিলেন এই নিয়ম মেনে গণতান্ত্রিক ভাবে একটা সমাজ নির্মাণের স্বপ্ন তিনি দেখতেন। এবং তিনি এক জায়গায় তার দর্শনটা বলছেন বিশ্ব ভ্রাতৃত্ব, এবং সেই এর মধ্য দিয়ে একটা বিশ্বে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। ওনার সাম্যটা আবার সমাজতন্ত্রের সাম্য নয়। এই সময়ে আসামের চা বাগানের শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। চা বাগানের কাজ ছেড়ে চা শ্রমিকেরা দলে দলে দেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নেন। একদল শ্রমিক আখাউড়া স্টেশনে এসে জড়ো হয়। এই বিপুল সংখ্যক চা শ্রমিকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করার দায়িত্ব পড়ে ধীরেন্দ্রনাথ দত্তের উপরে। তিনি অক্লান্ত পরিশ্রম ও গভীর নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করেছিলেন। মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় কুমিল্লায় 1923 সালে অভয় আশ্রম স্থাপিত হয়। এই আশ্রমের উদ্দেশ্য ছিল জনসেবার মাধ্যমে শিক্ষা ও খাদি কাপড়ের প্রচলন, অস্পৃশ্যতা বর্জন ও দেশের স্বাধীনতার বাণী প্রচার। এই আশ্রমে অন্য অনেক জনহিতকর কার্যক্রমের পাশাপাশি দরিদ্র মেয়েদের শিক্ষার জন্যে কন্যা শিক্ষাও খোলা হয়েছিল। ধীরেন দত্ত অভয় আশ্রমের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন গভীরভাবে। এ সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লবণ আইন অমান্য করার আন্দোলন শুরু করে। এই আন্দোলনে যোগ দিতে কয়েকজন কর্মীসহ ধীরেন্দ্রনাথ দত্ত নোয়াখালীতে যান। এই সময়ের একটি ঘটনা ধীরেন দত্তের সাহস ও চারিত্রিক দৃঢ়তাকে তুলে ধরে। নিজের আত্মজীবনীতে লিখেছেন, আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া যাইতেছিলাম। আমাদের জজ সাহেব মিস্টার এলিস জিজ্ঞেস করেছিলেন, ধীরেনবাবু আপনি কোথায় যান? আমি বলিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। মিস্টার এলিস বিদ্রুপ করিয়া বলিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তো লবণ নাই। তিনি এত বিদ্রুপাত্মকভাবে বলিয়াছিলেন যে আমি নিজেকে সংবোধন করিতে না পারিয়া বলিলাম, আই এম গোয়িং টু ব্রাহ্মণবাড়িয়া to attend a meeting in which it will be discussed how to drive you, the foreigners, out of this country. দোর্দণ্ড প্রতাপ ব্রিটিশ আমলে একজন উচ্চপদস্থ ইংরেজ অফিসারকে এই ধরনের কথা বলার জন্যে যথেষ্টই নৈতিক সাহস ও সততা থাকা প্রয়োজন। ধীরেন্দ্রনাথ দত্তের সেটা ছিল। 1930 সালের 30শে জুন ব্রিটিশ সরকার কংগ্রেস নেতা মতিলাল নেহরুকে গ্রেফতার করে। এর প্রতিবাদে 2রা জুলাই ধীরেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে কুমিল্লা শহরে এক বিশাল মিছিল বের হয়। এই দিনের ঘটনা সম্পর্কে ধীরেন্দ্রনাথ লিখছেন, মিছিল যখন কুমিল্লার বড় বড় রাস্তা ঘুরে ফৌজদারি কাছারি চৌহদ্দিতে আসে, তখন কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার মিস্টার মারে বন্দুক ও লাঠিধারী পুলিশ সহ তাহাতে বাধা দেন এবং আমাকে বলিলেন যে, I declare this assembly an unlawful assembly and I give you 5 minutes to disperse it. আমি উত্তরে বলিলাম, I refuse to recognize you. You are a foreigner. এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্স আসিয়া আমাকে গ্রেপ্তার করে। এই প্রথম ধীরেন্দ্রনাথ কারাগারে যান এবং ওকে সুউচ্চ প্রাচীর ঘেরা কুমিল্লা জেলে রাখা হয়। গ্রেফতারের 15 দিন পরে কুমিল্লা জেলের ভেতরে ধীরেন্দ্রনাথ দত্তের বিচার শুরু হয়। বিচারকালে তিনি আবারও বিচারকের উদ্দেশ্যে বলেন, I refuse to recognize you as a court. বিচারে ধীরেন্দ্রনাথ দত্তের 3 মাসের সশ্রম কারাদণ্ড হয়। কিছুদিন পর ওকে কলকাতার দমদম জেলে
স্থানান্তরিত করা হয়। দমদম জেলে থাকাকালীন তিনি জেলের ভেতরে তৃতীয় শ্রেণীর কয়েদিদের দুরবস্থা দেখিয়া খুবই ব্যথিত হন এবং জেল ব্যবস্থার সংস্কার নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা শুরু করেন। কতদিন জেলে গেছে, শুধু শুধু বন্দি অবস্থায় থেকেছে। 30-তে গেছে, 40-তে গেছে, 41-এ গেছে, ব্রিটিশ আমলের এক ধাক্কা আর এদিকের এক ধাক্কা। তাই জন্য আমরা না খুব একটা প্রাচুর্যের মধ্যেও থাকিনি, আমরা কুমিল্লাতেই থেকেছি। 1931 সালের ডিসেম্বর মাসে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লার তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে গুলি করে হত্যা করে। ব্রিটিশ শাসনের প্রতি ওর মনে তীব্র ঘৃণা থাকলেও এই ঘটনাটি ধীরেন্দ্রনাথ দত্ত পছন্দ করেননি। রাজনীতিতে তিনি যে কোনো রকম ব্যক্তি সন্ত্রাসের বিরোধী ছিলেন। দমদম জেল থেকে 1933 সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লায় ফিরে এসে ধীরেন্দ্রনাথ দত্ত দেখেন যে অর্থাভাবে ওর পরিবার গ্রামের বাড়িতে চলে গিয়েছে এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের অধীনে কুমিল্লা জেলা বোর্ডের নির্বাচনে ধীরেন দত্ত বিপুল ভোটে জয়লাভ করেন। দরিদ্র কৃষক শ্রেণীর ব্যাপক সমর্থনের কারণেই এই নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই এই ত্যাগী ও সাহসী রাজনীতিবিদটিকে ভালোবাসত। এরপর 1937 সালে ধীরেন্দ্রনাথ দত্ত কংগ্রেসের পক্ষে বাংলার প্রাদেশিক আইনসভার সভ্য নির্বাচিত হন। এই নির্বাচনটা ধীরেন্দ্রনাথ দত্তের জন্য সর্বভারতীয় রাজনীতির দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। কৃষক প্রজা পার্টির নেতা একে ফজলুল হক নির্বাচনে জয়লাভ করে মুসলিম লীগের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী ফজলুল হক বঙ্গীয় প্রজাসত্ব আইন ও মহাজনী প্রথা রোধে কৃষক বান্ধব কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করলে কংগ্রেসের সদস্য হিসেবে বিরোধী দলে থেকেও ধীরেন দত্ত এসব আইনের সংশোধনী ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখেন। তিনি কংগ্রেসের কাজ করেছেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার প্রক্রিয়াটা শুরু করেছিলেন। একেবারে লোকাল বোর্ড থেকে তিনি শুরু করেছিলেন, আস্তে আস্তে কিন্তু বঙ্গীয় আইন পরিষদ, কেন্দ্রীয় আইন পরিষদ প্রত্যেকটিরই তিনি কিন্তু সভ্য কখনো না কখনো হয়েছিলেন এবং পরিষদে বিরোধী দলের উপনেতা, নেতা অনেক কিছু কিন্তু তিনি হিসেবে কাজ করেছেন। কিন্তু আমরা যখন ধীরেন্দ্রনাথ দত্তের কথা আলোচনা করি তখন কিন্তু আইন প্রণেতা এবং জনপ্রতিনিধি হিসেবে তার অবদানটি কিন্তু আমরা সেভাবে বিবেচনা করিনি। একজন সাংসদ হিসেবে ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন অত্যন্ত সুদক্ষ ও আন্তরিক, আর ওর বাগ্মিতাও ছিল অসাধারণ। যেমন একজন বিদেশি লেখক ধীরেন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেছিলেন, A man described by his colleagues as the bulk of Pakistan Parliament. 1939 সালে ইউরোপে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতে ব্রিটিশ শাসনের অবসানের লক্ষ্যে কংগ্রেসের নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। 1940 সালের 14 ডিসেম্বর ধীরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে যুদ্ধবিরোধী ও ব্রিটিশ বিরোধী বক্তব্য তুলে ধরে সত্যাগ্রহ করেন। ব্রিটিশ সরকার ধীরেন্দ্রনাথকে গ্রেফতার করে প্রথমে 9 মাসের জন্য কুমিল্লা জেলে, তারপর দমদম জেলে এবং সবশেষে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠায়। জেল থেকে বের হয়ে 1942 সালে ধীরেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ বিরোধী কুইট ইন্ডিয়া আন্দোলনে যোগ দেন এবং 1942 সালের 16 আগস্ট আবার গ্রেফতার হন। 1943 সালের এপ্রিল মাসে ধীরেন দত্ত যখন মুক্তিলাভ করেন তখন সারা বাংলায় চলছে এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা 50-এর মন্বন্তর নামে ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। জেল থেকে বের হয়ে ধীরেন্দ্রনাথ দত্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য রিলিফের কাজে আত্মনিয়োগ করেন। 1946 সালের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে পূর্ববঙ্গের অধিকাংশ আসনে মুসলিম লীগ জয়লাভ করলেও কংগ্রেসের প্রার্থী হিসেবে ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লা থেকে জয়লাভ করেন। 1946 সালে নোয়াখালীতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটলে মহাত্মা গান্ধী নোয়াখালী সফর করেন। ধীরেন দত্ত নোয়াখালীর দাঙ্গা পীড়িত অঞ্চলে যান। নিজের আত্মজীবনীতে লিখছেন, মহাত্মা গান্ধী যখন নোয়াখালী জেলা পরিদর্শন করিতেছিলেন তখন আমি একদিন তাহার সহিত দেখা করিতে যাই। সেই দিন পণ্ডিত জওহরলাল নেহেরু গান্ধীজির সহিত দেখা করিতে আসিয়াছিলেন। পণ্ডিত নেহেরুর সহিত সামান্য কিছু আলাপ হইয়াছিল। 1947 সালের 12 আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ধীরেন্দ্রনাথ দত্ত সেই সভায় উপস্থিত ছিলেন। লিখেছেন, সেই সভায়
কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ উদ্বোধনী বক্তৃতা দেন। তিনি ঘোষণা করেন পাকিস্তান হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রাজনীতির ক্ষেত্রে পাকিস্তানি হিন্দু ও মুসলমান উইল সিজ টু বি হিন্দুজ অ্যান্ড মুসলিমস। তিনি সংখ্যালঘুদের আশ্বাস দিলেন যে তাহারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ন্যায়ের সম অধিকার লাভ করিবে। এই ভাষণে আস্থা স্থাপন করিয়া সংকল্প করিলাম পাকিস্তান ছাড়িয়া যাইব না। আমার মন আজও বিশ্বাস করে, ইউ ক্যান নট লাভ ইউর কান্ট্রি আনলেস ইউ লাভ ম্যানকাইন্ড। যদি দেশের জনগণের সেবা করিতে পারি, তাহাই হইবে আমার জীবনে বিশ্ব মানবের সেবা। 1948 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনই ধীরেন্দ্রনাথ দত্ত একটি সংশোধনী প্রস্তাব আনেন। মূল প্রস্তাবে ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ও ইংরেজি। ধীরেন্দ্রনাথ দত্ত 25শে ফেব্রুয়ারি তার সংশোধনী প্রস্তাবের সপক্ষে বক্তব্য রাখেন। ধীরেন্দ্রনাথ দত্ত যে অ্যামেন্ডমেন্টটি মুভ করেছিলেন তা ছিল That in sub-rule 1 of Rule 29, after the word English in line 2, the word Bengali be inserted. পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের ভাষণটি ছিল The state language of the state should be the language which is used by the majority of the people of the state. I consider that Bengali language is a lingua franca of our state. Sir, I know I am voicing the sentiments of the vast millions of our state, and therefore Bengali should not be treated as a provincial language. It should be treated as the language of the state. ধীরেন্দ্রনাথ দত্ত তার ভাষণে দাবি তোলেন পাকিস্তানের সংসদের কাজকর্মে, আদালতের বিচারিক ভাষায়, মানি অর্ডার ও অন্যান্য সরকারি দাপ্তরিক কাজে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। আপাত দৃষ্টিতে বেশ নিরীহই ছিল ধীরেন্দ্রনাথ দত্তের সংশোধনীটি, কিন্তু এর ফল ছিল সুদূর প্রসারী। আর পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটা ঠিকই বুঝতে পেরেছিল। ধীরেন্দ্রনাথকে তারা ক্ষমা করেনি। 1971 সালের মুক্তিযুদ্ধে সে করাল সময়ে পাকিস্তানি সেনাদের হাতে জীবন দিয়ে ধীরেন দত্তকে তাই চরম মূল্য দিতে হয়েছিল। তিনি বললেন ইংরেজি অথবা উর্দু অথবা বাংলাতে পাকিস্তান গণপরিষদের কার্যক্রম পরিচালিত হবে। এই সংশোধনী প্রস্তাবটি তিনি জমা দিয়েছিলেন 1948 সালের 23শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে এটা আলোচনার জন্য উত্থাপিত হয়। সেই গণপরিষদে সেই দিন আমাদের যে পাকিস্তানের তৎকালীন যিনি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান থেকে শুরু করে পাকিস্তানের বড় বড় নেতারা সবাই সেই গণপরিষদে ছিলেন, এবং এই বিষয়টা নিয়ে প্রায় 2.5 ঘন্টা বিতর্ক হয় গণপরিষদে। এবং ধীরেন্দ্রনাথ দত্ত তার প্রস্তাব উত্থাপনের পক্ষে তিনি বলছেন যে দুই পাকিস্তানের মধ্যে যদি জনসংখ্যার বিবেচনাটা নেওয়া হয়, তাহলে কিন্তু পশ্চিম পাকিস্তান যেটি তার চাইতে অধিক সংখ্যক লোক আমার এখানে বসবাস করে, বাংলায় কথা বলে। তাহলে যদি প্রশ্ন আসে, রাষ্ট্রভাষার প্রশ্ন যদি আসে, তাহলে বাংলায় কিন্তু গণপরিষদের পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত। তুমি এক পর্যায়ে এই কথাটাই ওখানে বলে ফেলেন। কিন্তু মজার ব্যাপারটা হলো প্রস্তাবটি নিরীহ, কিন্তু সেটি উত্থাপিত হওয়ার পরে দেখা গেল লিয়াকত আলী খানের মতো নেতা এবং আরো যারা বড় বড় নেতারা ছিলেন তারা ভালো উত্তেজিত হয়ে গেলেন, এবং উত্তেজিত হয়ে তারা এর মধ্যে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র দেখতে পেলেন 48 সালে। কিন্তু পাকিস্তানের জন্ম আমরা জানি যে মোহাম্মদ আলী জিন্নাহর ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। প্রথম দ্বিজাতি তত্ত্বের মৃত্যু ঘণ্টাটা বাজিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত সে পাকিস্তানের আইনসভাতে, এবং যে কারণে লিয়াকত আলী খান বলেছিলেন মিটিং এর বিরতিতে যে আপনার কথায় আমরা বিচ্ছিন্নতার গন্ধ পাচ্ছি, এবং তারা বলেছিলেন যে কি যে এটা যদি মেনে নেওয়া হয় পাকিস্তানের ঐক্যে ফাটল ধরবে। এবং এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানের শাসকরা ঠিকই অনুধাবন করতে পেরেছিল। বাংলা ভিত্তিক যদি জাতি চিন্তা করা হয় ইসলামের বাইরে গিয়ে, তাহলে কিন্তু সেটা পাকিস্তানের মৃত্যু ডেকে আনবে। তাদের আশঙ্কাটাই সঠিক প্রমাণ হয়েছে 1971-এ। ধাপে ধাপে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত পুরোটাই তো ছিল সেই বাঙালিত্বের জাগরণ, যে অসাম্প্রদায়িক বাঙালিত্বের চেতনার জাগরণ। এর তো সূচনাটা করেছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, এতে কোনো সন্দেহ নেই। ধীরেন্দ্রনাথ দত্ত একেবারে আলাদাভাবেই তাকে চিহ্নিত করা যায় এমন একজন মানুষ। উনি হয়তো রবীন্দ্রনাথ নন, উনি হয়তো কবি নজরুল নন, উনি হয়তো বঙ্গবন্ধু নন, কিন্তু ওনার
যে কথাগুলো তিনি প্রথম বলেছিলেন পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, উনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যে কথাগুলো বলেছিলেন করাচিতে বসে এই তখনকার দিনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সভাপতিকে অ্যাড্রেস করে, সেটা কিন্তু ইতিহাসের একটা বিরল ঘটনা এবং বিশাল ঘটনা। বাঙালিরা যে অন্যদের চেয়ে আলাদা একটা সত্তা, জাতিসত্তা, সেটার কিন্তু প্রকাশ পায়। এবং ধীরেন্দ্রনাথ দত্তের ওই বক্তব্য থেকেই এটা হলো আমার নিজস্ব মূল্যায়ন যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। আর ভাষা আন্দোলনকে বাদ দিয়া তো বাংলাদেশ নাই, কারণ ভাষা আন্দোলনকে ভিত্তি করেই বাংলাদেশ আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুতরাং ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ভূমিকায় আছেন। যে বাংলা ভাষার পক্ষে একটা জোরালো আন্দোলন দাবি ছিল, মানে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ছিল, নানা জায়গায় ছিল। পাকিস্তান হওয়ার পরে এটা ছিল, পাকিস্তান হওয়ার আগেও কিন্তু এই দাবিটি উত্থাপিত হয়েছিল, কিন্তু সাংস্কৃতিক ভাবে সাহিত্যিক মহল থেকে এটা উত্থাপিত হয়েছিল। কিন্তু একেবারে মধ্যে, প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে, প্রাতিষ্ঠানিক রীতিনীতির আওতায় পাকিস্তানের সাংবিধানিক কাঠামোর ভিতরে কিন্তু ধীরেন দত্তই প্রথম এই বিষয়টি উত্থাপন করেছিলেন এবং যথার্থ যুক্তি সহকারে। আমি মনে করি যে এখানে ধীরেন দত্তের একটা প্রতিকৃতির ভূমিকা তিনি নিয়েছিলেন আর কি। মুসলিম লীগ একটা কাজে সমর্থ হয়েছে, সেটি হচ্ছে পাকিস্তানি আয়ন। এই যে পাকিস্তানি আয়নের বিরুদ্ধে কিন্তু প্রথম প্রতিবাদটা ধীরেন্দ্রনাথ দত্ত করেছেন ভাষার মাধ্যমে। আমি মনে করি এটাই হচ্ছে কিন্তু তার গুরুত্ব। তিনি বলতে পেরেছিলেন যে বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, এটা সূত্রপাত। কত সাহস! দেশপ্রেম কিন্তু সাহসেরও প্রয়োজন। উনি পাকিস্তানে বসে পাকিস্তানের যে যারা রাষ্ট্র পরিচালক ছিলেন তাদের মুখের উপরে তিনি কথা বলছেন, যে জন্য তাকে আপনার ট্রেইটর বলা হচ্ছে, ভারতের দালাল বলা হচ্ছে, তারপরে পাকিস্তানের বিদ্বেষী বলা হচ্ছে। সব কিছু মাথায় পেতেও, মাথায় নিয়েও কিন্তু উনি যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এই যে দেশপ্রেম, এই দেশপ্রেম আমাদের তরুণদের শেখার আছে। ধীরেন্দ্রনাথের প্রস্তাবটি গণপরিষদে পাশ হয়নি বটে, কিন্তু দ্রুতই পূর্ববঙ্গের সর্বত্র বাংলা ভাষার দাবি তীব্র হতে থাকে এবং 1948-এর 11ই মার্চ সারা পূর্ব বাংলায় এ দাবির সপক্ষে ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই থেকে বাংলাভাষীদের জন্য রাষ্ট্র চাই, এ দাবি আস্তে আস্তে জনমনে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে গভীরভাবে দানা বাঁধতে শুরু করে। এই প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী বইতে লিখেছেন, করাচিতে পাকিস্তান সংবিধান সভার বৈঠক চলছিল। কুমিল্লার কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক। মুসলিম লীগ সদস্যরা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার। আমরা সভা করে প্রতিবাদ শুরু করলাম। সভায় 1948 সালের 11ই মার্চ বাংলা ভাষা দিবস ঘোষণা করা হলো। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রস্তাবটা উত্থাপনের পর ধীরেন্দ্রনাথ দত্ত যেদিন করাচি থেকে ঢাকায় এসে পৌঁছান, বিমানবন্দরে বেশ কিছু বাঙালি তরুণ যুবক তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সেসব তরুণদের মধ্যে ছিলেন তৎকালীন যুবনেতা শেখ মুজিবুর রহমান, সাহিত্যিক মুনির চৌধুরী ও গাজীউল হক সহ আরো অনেকে, যারা পরে পূর্ববঙ্গের ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। ধীরেন্দ্রনাথের এই প্রস্তাবের প্রেক্ষিতে 1948 সালে গড়ে ওঠে ভাষা আন্দোলনের প্রথম পর্ব। গ্রেপ্তার হন বহু যুবক ও তরুণ ছাত্রনেতা। আর তোমারই বোধিবে যে গোকুলে বাড়িছে শের মতোই যেন তখন পাকিস্তানের জেলে বসে এক তরুণ যুবনেতা শেখ মুজিবুর রহমান তখন স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন পাকিস্তান ভেঙে এক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার। ধীরেন দত্তের এই বক্তব্যের ধারাবাহিকতাতেই এলো 1952 ভাষা আন্দোলন, এলো 21শে ফেব্রুয়ারির গুলি চালানোর ঘটনা। শহীদ হলো সালাম, বরকত, জব্বার, রফিক। শুরু হলো এদেশের মানুষের মাঝে বাংলা ভাষা ও বাঙালিত্বের চেতনা গভীরভাবে বেড়ে ওঠার রাজনৈতিক প্রক্রিয়া। 1950 সালে ঢাকা, বরিশাল সহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়। হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ তখন দেশ ত্যাগ করে ভারতে চলে যায়।
এমনকি তফসিলি হিন্দুদের নেতা ও মুসলিম লীগ সরকারের মন্ত্রী যোগেন মণ্ডলও পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গ চলে যান। কিন্তু নানা রকম চাপ ও প্রলোভন সত্ত্বেও ধীরেন্দ্রনাথ দত্ত স্বদেশ ছেড়ে যাননি। তিনি জিন্নার ভাষণের উপর আস্থা রেখেছিলেন। জিন্না পাকিস্তান হওয়ার পরে যে বক্তব্যটি দিয়ে ভাষণটি দিয়েছিলেন, তিনি বলেছিলেন আজ থেকে কোনো পাকিস্তানে কোনো হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, সবাই পাকিস্তানের নাগরিক, সকলেই সমান অধিকার পাবে এখানে এবং গণতন্ত্রের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। ধীরেন দত্ত সেই দিন ওইটার উপর ভরসা স্থাপন করে জিন্নার বক্তব্যে বিশ্বাস করে তিনি পাকিস্তানে থেকে গিয়েছিলেন। সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, সেটা কিন্তু ধীরেন্দ্রনাথ দত্তের জীবন যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে মানুষটি গেলেন না কেন? তিনি বলেছেন যে সবাই যখন চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি তো এই মানুষদের জন্য কাজ করছি, এটা তো আমার দেশ, আমি কেন যাব? আমি বরং পাকিস্তানের উন্নয়ন করব আমার দেশ হিসেবে। কিন্তু পাকিস্তানের মূল বিষয়টা কি ছিল? পাকিস্তান কিন্তু একটা প্রত্যয়, একটা দেশ নয়। এই প্রত্যয় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, সামরিক শাসন, আমলাতান্ত্রিক শাসন, জনগণকে নিপীড়ন, জঙ্গিবাদ, মৌলবাদ, এই অনেকটা উপাদান মিলে কিন্তু পাকিস্তান প্রত্যয়। তো ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের থাকতে চেয়েছেন জন্মভূমি হিসেবে, উন্নয়ন করতে চেয়েছেন, কিন্তু পাকিস্তান তো সেটা চায়নি। সেই জন্য কিন্তু আমরা দেখব পরবর্তীকালে ধীরেন্দ্রনাথ দত্তকে প্রাণ দিতে হলো। 1954 সালে যখন হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্ট গঠিত হল, সেই যুক্তফ্রন্ট গঠনে ও যুক্তফ্রন্টের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। নির্বাচনে পূর্ববঙ্গে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং যুক্তফ্রন্ট বিপুলভাবে জয়ী হয়। ওই ইলেকশনের সময় ওনাকে নবীনগর কালীবাড়িতে দেখলাম। তো কালীবাড়ি নারকন্দিরে উনি মিটিং করতে এসেছিলেন। আচ্ছা, তখনকার ইলেকশন পদ্ধতিটা ছিল অন্যরকম। উনি রিজার্ভ কনস্টিটিউয়েন্সি 72টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, বাঞ্ছারামপুর মিলে যে কনস্টিটিউয়েন্সি, ওখান থেকে উনি দাঁড়িয়েছিলেন। আচ্ছা, সেখানে ওনার বক্তব্য রাখছিলেন। তার সপ্তাহখানেক আগে ওনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বারে উনি ছিলেন অপূর্ব কাঞ্চন দত্ত, উনি বলেছিলেন পুরনো গাছে তো লোকে অনেক জল ঢালে, কিন্তু এবার একটা নতুন চারায় জল ঢেলে দেখুন না অনেক কিছু করতে পারি কিনা, সে সেবা করার সুযোগ দিন। সবাই শুনলেন, কিন্তু ধীরেন দত্ত তো নবীনগরের মানুষ, উনি তো তার আগেও নবীনগরে প্রচুর মামলা মকদ্দমা করতে আসতেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন, আর উনি খাওয়া দাওয়া করতেন নবীনগর কোর্টে উনার বিপক্ষে তিনি দাঁড়াতেন বাবু সত্যেন্দ্রনাথ দাশগুপ্তের বাড়িতে। ধীরেন্দ্রনাথ দত্ত মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে শপথ নিলেন। ধীরেন দত্তের ভাষায়, আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করিলাম, ফলের আকাঙ্ক্ষা না করিয়া কর্তব্য করিয়া যাইতে হইবে, এই সংকল্প গ্রহণ করিলাম। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় ধীরেন দত্ত মেডিকেল, পাবলিক হেলথ ও সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাত্র 2 বছরের স্বল্প সময়ের মন্ত্রিত্বকালে ধীরেন দত্ত রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঢাকা মেডিকেল কলেজের সংস্কার এবং পূর্ববঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে নানা রকম গণমুখী পদক্ষেপ গ্রহণ করেন। ধীরেন্দ্রনাথ দত্ত যখন যুক্তফ্রন্টের মন্ত্রী হলেন, অল্পদিন ছিলেন, 1.5 বছর 2 বছর, তখন কিন্তু তিনি অনেকগুলি কাজ করেছিলেন যেগুলি আমরা মনে রাখি না। তিনি স্বাস্থ্যসেবাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চেয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজের উন্নয়নের জন্য নতুন ইমারত, চট্টগ্রামে মেডিকেল কলেজ স্থাপন, রাজশাহীতে মেডিকেল কলেজের স্থাপন। দ্বিতীয়ত হচ্ছে পানি, ভালো পানি যাতে পায়, সেই জন্য সুপেয় জল যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু তিনি টিউবওয়েল বসানোর একটা স্কিম নিয়েছিলেন। এটা তার মনোমতো কাজ ছিল, কারণ এর মাধ্যমে তিনি মানুষের সেবা করতে চেয়েছেন। তিনি শক্তিশালী আমলাতন্ত্রকে তার মতে কাজ করতে বাধ্য করেছেন, বলেছেন যে মন্ত্রীরা নীতি নির্ধারক, আমলারা সেটা কাজ করবে। এই যে আমলাতন্ত্রের সঙ্গে যে আমাদের নীতি নির্ধারক বা মন্ত্রীর যে দূরত্ব এবং আমলারা যে নিয়ন্ত্রণ করে, ধীরেন দত্ত কিন্তু সে সময় সেটা নাকচ করে দিয়েছেন
এই জোটটা কোথায় ছিল? জোটটা হচ্ছে যে তিনি তো 30 বছর ধরে জনপ্রতিনিধি, এবং জনগণের প্রতিনিধি হিসেবে সেই জোটটাকে তিনি কিন্তু আমরা যেটাকে বলবি অ্যাসেট করেছিলেন। কিন্তু আবার এটাও দেখেন, মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে ওই যে মানব কল্যাণটাতে তিনি যাওয়াতে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। দুর্ভিক্ষ অবস্থা তো মুসলিম লীগ আমল থেকে ছিল, খাদ্যাভাব, এবং এটা কিন্তু যুক্তফ্রন্ট তেমন দূর করতে পারেনি। ধীরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণবাড়িয়া এবং কয়েকটি জায়গায় গিয়ে দেখেছেন যে মানুষের কি করুণ অবস্থা, খাওয়া নেই। তিনি তখনই ওইসব এলাকায় কিন্তু লঙ্গরখানা খুলে পুষ্টির সাধন করে এই দুর্ভিক্ষ অবস্থার কোনো একটা নিরসনের কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। আমি ধীরেন্দ্রনাথ দত্তের পুরো জীবনটা যদি আমি দেখি, তাইলে আমি তাকে দেখব এমন একজন মানুষ, সৎ, নিঃস্বার্থ, যিনি মনে করেছিলেন যে রাজনীতির মূল বিষয়টা হচ্ছে মানব কল্যাণ। এবং দরিদ্র মানুষের জন্য যে তার যে উনি হয়তো তখন বিদেশি শাসন ছিল, দুইবারই তো উনি বিদেশি শাসন ছিল, একবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, একবার পাকিস্তানের শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের জন্য কাজ করা, একেবারে নিম্ন পর্যায়ে মানুষের জন্য, কৃষক মানুষের জন্য, তারপর শ্রমিকের জন্য কাজ করা, এইগুলো আপনার কাজ করতে করতে তাদেরকে আপনার ক্ষমতায়ন করা, এটা কিন্তু উনি ভাবতেন। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান অনুযায়ী 1959 সালে নতুন সাধারণ জাতীয় নির্বাচন হবার কথা ছিল, কিন্তু নির্বাচনের আগেই 1958 সালে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে ও পরে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে শাসনতন্ত্র ও নির্বাচন বাতিল করে দেয় এবং পাকিস্তানের জনগণকে দীর্ঘ প্রায় 1 যুগ গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত করে রাখে। ব্যথিত ধীরেন দত্ত কুমিল্লায় ফিরে এসে আবার আইন পেশা শুরু করেন। 1964 সালে ঢাকা ও খুলনা সহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে। এ দাঙ্গায় বহু হিন্দুর জীবনহানি ঘটে এবং অসংখ্য হিন্দু পরিবার তাদের বাড়ি, জমি ও সম্পত্তি হারায়। অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যায়। হিন্দুদের দুঃখ দুর্দশা লাঘবের পরিবর্তে পাকিস্তান সরকার বরং 1964 সালের ফেব্রুয়ারি মাসে এক অধ্যাদেশ জারি করে যে সরকারের পূর্বানুমতি ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যগণ কোনো সম্পত্তি বিক্রয় করতে পারবে না। এই অধ্যাদেশের ফলে পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় খুবই সংকটে পড়ে। ধীরেন দত্ত এ দাঙ্গায় পাকিস্তান সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং জনস্বার্থ বিরোধী এ অধ্যাদেশটি তুলে নেওয়ার জন্য পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। পাকিস্তান সরকার এই স্মারকলিপির দাবিগুলি মানেনি এবং জনবিরোধী ওই অধ্যাদেশটি বজায়ই রাখে। 1965 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে বিরোধী দলসমূহের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না। ধীরেন্দ্রনাথ দত্ত এই নির্বাচনে ফাতেমা জিন্নার সপক্ষে কাজ করেন। অবশ্য নানা দুর্নীতির মাধ্যমে আইয়ুব খান এই নির্বাচনে জয়লাভ করে। এ সময় নিজে চরম আর্থিক দুরবস্থায় পড়লেও ওর গ্রামে একটা স্কুল স্থাপনের জন্যে ধীরেন দত্ত তার গ্রামের বাড়ির প্রায় 1 একর জমি স্কুলের জন্য দান করে দেন। 1965 সেপ্টেম্বর মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে এক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের প্রেক্ষাপটে ধীরেন্দ্রনাথকে গ্রেফতার করে গৃহে অন্তরীণ রাখা হয়। এভাবে গৃহবন্দী থাকার একটাই সুফল অবশ্য ঘটেছিল যে ধীরেন্দ্রনাথ দত্ত ওর আত্মজীবনী লেখা শুরু করেন, যা থেকে ওর নিজের জীবন এবং সেকালের সমাজ ও রাজনীতি সম্পর্কে আজ অনেক কিছুই জানতে পারা যায়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 1966 সালের 25শে মার্চ ধীরেন্দ্রনাথ মুক্তি পান, কিন্তু পাকিস্তান সরকার ওর পাসপোর্ট জব্দ করে। ফলে শত ইচ্ছা থাকলেও কলকাতা নিবাসী ওর প্রিয় বড়পুত্র সঞ্জীব দত্ত ও কন্যাদের উনি আর দেখতে পারেননি। পরিবারের প্রত্যেকটি লোকের জন্য, ছোট বড়, কাছের দূরে, সমস্ত সবার জন্য তার কর্তব্যের বিন্দুমাত্র ত্রুটি ছিল না। কোনোদিন আমি শুনিনি উনি আমাকে নাম ধরে ডেকেছেন। সব সময় মা বলে ডেকেছেন। এবং কোনো একটা বিশেষ কারণে যখন আমি এরকম ঢাকার থেকে কুমিল্লায় গিয়েছি, উনি দাঁড়িয়ে রয়েছেন ওখানে, এসে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কত যত্নের মা ছিলে গো মা। আর উনি সাংঘাতিক মেয়েদেরকে সম্মান করতেন। হ্যাঁ, মানে নারী শিক্ষা, বিশেষ করে মেয়েদের এম্পাওয়ারমেন্ট, মেয়েদের মুক্তি, এটা তার একটা
অসম্ভব বিশ্বাসের জায়গা। যেমন উনি সর্বদা বলেছেন মেয়েদের শিক্ষা ইজ এ মাস্ট, সেই কারণে ওনার এত কষ্টের মধ্যে গান্ধীজির এই অসহযোগ আন্দোলনের সাথে আমার মেজ পিসিরা স্কুলে পড়তো, তারা খুবই ওতপ্রোতভাবে যুক্ত, বলে হ্যাঁ যা কর। আর তারপরে যে পিসিরা তাদেরকে কিন্তু এবং বোন তাদেরকে উনি কিন্তু ব্রেবনে রেখে তারপরে কলকাতায় ভিক্টোরিয়াতে রেখে উনি পড়াশোনা করিয়েছেন। বলছে দিস ইজ ফান্ডামেন্টাল। এবং একটা কথা বলতেন, এটা আমাকেও বলতেন খুবই, যে তোমাকে বলি বুয়া, কোনো কিছু না, তোমার মাটি আছে মাটি নাই, ঘর আছে ঘর নাই, টাকা আছে টাকা নাই, একটা জিনিস তোমার, সেটা হলো সবথেকে বড় অস্ত্র, সেটা হলো শিক্ষা। ওইটুকুনি আমি তোমায় দিয়ে যাব এবং এটা দিয়ে তোমার জীবনে যুদ্ধ করতে হবে। এটা অসাধারণ ভাবে সে জীবনে করেছেন। এবং ওনার স্ত্রীকে, যেমন ওনার স্ত্রীকে, ওনার মাকে, মানে উনি গুরুস্থানীয়, ওনার মাথার উপরে রেখে করেছেন। এবং জীবনে বলেছেন যে আমার দুইজন গুরু, আমার একজন হলেন আমার রাজনৈতিক গুরু, আর একজন হলেন আমার জীবন দর্শনের গুরু। রাজনৈতিক গুরু হলেন ব্যারিস্টার আব্দুল রাসুল সাহেব, আর তার জীবন দর্শনের গুরু তার স্ত্রী সুরমালা দত্ত। দাদুর খুব ক্লোজেস্ট বন্ধু ছিলেন পলিটিক্যালি উল্টো দিকে। দাদু তো হলো কংগ্রেসের, হ্যাঁ, আর দাদুর প্রাণের বন্ধু ছিলেন অনুশীলন পার্টির ত্রৈলোক্যনাথ মহারাজ। হ্যাঁ, প্রায় আসতেন ওনারা। তারপরে আসতে পরে হাত ধরে প্রচন্ড ঝগড়া করতেন খাটে বসে, এক খাটে বসে, কিন্তু ঝগড়া করছে কিন্তু হাত ধরে, তাদের উল্টো মত দিয়ে চলছে। ত্রৈলোক্যনাথ দাদু আসলে তো বাড়িতে খুব খাওয়া দাওয়া, কারণ উনি তো ওইখানে খাওয়া দাওয়ার যত্ন আত্মি কেউ করতো না, তো দৌড়ে সব আনতে গেছে। এনে টেনে আমাদের যে রান্না করে উনি বাজার করে ওই একটা দোকান থেকে গরম মশলা কিনতে গেছে। গরম মশলা কিনতে যখন ফিরে এসে দেখেছে রিক্সাওয়ালা সব নিয়ে চলে গেছে, হ্যাঁ, পুরো বাজার, মুরগি মাছ সব নিয়ে চলে গেছে। তারপরে সে তো কাঁদতে কাঁদতে বাড়িতে এসছে, মানে ভয়ে। তখন দাদু বলছে, বলি কি হয়েছে? তখন হাও মাও করে কাঁদছে মনির মা, বলছে যে বাবু সব তো চলা লইয়া গেছে গা। তখন দাদু বলছে আমরা তো রোজই খাই, হ্যাঁ একদিন ভালো করে খাইলো কান্দো কেটে, ভালোই তো হয়েছে, বাক্কা কাম করছে। অসাধারণ, মানে মানুষ, মানব, মানে কমপ্লিট একটা হিউম্যান বিং। পিসির ছেলেটা বিয়ে হয়েছে, তো তারা তো ভীষণ আদর করে, প্রথম গেছে দাদু মেয়ের শ্বশুর বাড়িতে, তো তারা অনেক প্রায় বোধহয় 70-80 রকম রান্না করেছে। হ্যাঁ, তো দাদু খুব করে বসেছে। তো আমার ওনার বেয়াই ছোট পিসির শাশুড়ি একেবারে ঘুমটা দিয়ে এসেছে। তো প্রথমেই দাদু বলেছেন আপনার মুখটা তো অনেক সুন্দর, তো আপনি আগে ঘুমটা একটু সরান, তাহলে একটু কথা বলতে বলতে ভালো লাগবে। তারপরে উনি তো আরো এরকম করে ছোট পিসি আমার দাদুকে খোঁজে দেওয়া, যে ছোট পিসি ছোট কথা হয়েছে, সব বোনা আসা, বাবা তো আমার কেস খারাপ, আমার তো বাড়িতে থাকতে হবে। তারপরে যেটা করেছে, তারপরে তো দাদু তো আরো বলছে ঘুমটাটা সরান না, এরকম খারাপ। ছোট পিসির পেছন দিকে ঘুমটা দিচ্ছে যেন না বলে, তত জোরে সে বলছে ঘুমটাটা সরেন না। আচ্ছা, তারপরে তো মহিলা তো একটু সরিয়েছে, তারপরে এটা থেকে একটু মুখে দিয়েছে, আরেকটা মুখে দিয়েছে। তারপরে বলছে কি কিছু মনে করেন না, আপনার ভালোবাসা, প্রেম, হৃদয় পাহাড়ের মতো, সমুদ্রের মতো, আকাশের মতো, রান্নাটি বড়ই অখাদ্য। আমি যখন এদেশে আসছি ইমিগ্রেশন নিয়ে 71 সালে, সেই সময়, আর উনি যখন ঢাকায় ছিলেন, আমাকে একটা চিঠি লিখেছিলেন যে আমি বাইরে যাচ্ছি, এরকম ইমিগ্রেশন নিয়ে যাচ্ছি, বলতো দেশ ছেড়ে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু দেশের কথা কিন্তু কখনো ভুলবে না। দাদু দেখে পড়েই না, দেখতাম চারদিকে লোক, কোথা থেকে যে চলে আসতো আমি জানতাম না। অজস্র লোক সিঁড়ি শুদ্ধ নিয়ে বসে আছে, এসে দাদুর সঙ্গে কথা বলতে। ওনার একটা অভূতপূর্ব একটা আকর্ষণ ছিল, যেটা মানুষকে কি যেন কিভাবে যেন আকর্ষণ করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের বাড়িতে যে কাজ করতো, ফট করে দেখি দাদু তার সঙ্গে কথা বলছে, সে কোথায়, বিহারে কোথায় আছে তা বল। আমার মনে আছে দাদুকে নিয়ে আমি একটা রিক্সা করাতে, টানা রিক্সা করতে মির্জাপুর স্ট্রিট দিয়ে যাচ্ছি, আর দাদু রিক্সাওয়ালার সঙ্গে গল্প করছে। মানে এইরকম একজন মানুষ, তার যে কি ভাবনা চিন্তা আর কি অ্যাট্রাকশন, আমি কাউকে বোঝাতে পারবো না। সহজভাবে তিনি সকলের সঙ্গে মিশতে পারতেন। আর তার জীবনের যে যাপিত জীবন যেটা, সেটার মধ্যে তো একটা শিশু সুলভ সারল্য আমরা সর্বত্র দেখি। তার লেখার মধ্যে কিন্তু সেই সরলতাটাকে আমরা দেখছি। এই জন্য আমার মনে হয় যে এটা একটা ঋষিতুল্য মানুষ ছিলেন এরা, সেই সময় যারা রাজনীতি করতেন। এবং তাদের একটা আমাদের বাতিঘর বলতে হবে, যে রাজনীতির আদর্শের বাতিঘর হচ্ছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। 1966 সালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দেবার পর থেকে বাঙালিদের স্বাধিকারের দাবি ক্রমে স্বাধীনতার দাবিতে পরিণত হতে থাকে। এই সময় শেখ মুজিবুর রহমান সাংবিধানিক নানা বিষয় নিয়ে প্রবীণ ধীরেন দত্তের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। আর সবচেয়ে হলো গিয়ে বাবার কুসংস্কার আর এই যে ধর্মাধর্ম, মানব ধর্মটাই বাবার কাছে সবচেয়ে বড় ছিল ধর্ম। তাই জন্য বাবা, মা পুজো করতেন, কিন্তু বাবাকে আমি কোনোদিনও দেখিনি যে বাবা কোনো মন্দিরে বসে কিংবা কোথায় বসে। বলে আমার কাছে মানুষই সত্য। যে মানুষ যদি সত্য না থাকতো বাবার কাছে, তা বাবা কী করে থেকে যেতেন? কারণ বাবাকে আমরা দেখেছি প্রফুল্ল ঘোষ, তখন ফার্স্ট এইখানে প্রফুল্ল ঘোষকে প্রতি মুহূর্তে আমরা দেখেছি, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন আমাদের বাড়িতে আসা। আমি একদম ঘরোয়াভাবে এইভাবে দেখেছি ওদেরকে। বাবাকে সবসময় বলতেন, ধীরেনদা আপনি চলে আসুন, আপনাকে একটা পজিশনে দেব। উনি বললেন যে যেই ত্রিপুরার লোকদের নিয়ে আমি থাকি, তাদেরকে আমি ভালোবাসি, ওরা আমাকে ভালোবাসে, আমি সব ছেড়ে দিয়ে চলে যাব। আমার যদি ধর্মই হয় মানব ধর্ম, আমি ওইখানেই সেবা করব, কিংবা আমি এই দেশে সেবা করব। আমি কেন আসবো আমার দেশ ছেড়ে? আর সবচেয়ে বড়, বিধান রায় যখন এসেছিলেন, উনি বেশ মজা করে একদিন বলেছিলেন যে কুমিল্লায় কামিনী দত্ত, নরেন দত্ত, দত্ত ভর্তি, বলে যে দত্তস ব্যাংকস অ্যান্ড ট্যাঙ্কসে হলো গিয়ে কুমিল্লার। পার্টিশনের আগে বাবা এসে উঠতেন এইখানে একটা কলকাতা মির্জাপুর স্ট্রিটে একটা হোটেলে উঠতেন, আইডিয়াল হোম বলে। তখন আমার বাবা যখন আমার বিয়ের পরে এলো, কিছুদিন পরেই এলো, আমার শাশুড়ি মা দাঁড়িয়ে এসে বললেন যে আপনি তো অনেক একটা বড় পজিশনে আছেন, আপনি যদি পারেন, আমরা এত এত সম্পত্তি আছে, আমরা কি কিছু পেতে পারি না? বাবা হেসে দাঁড়িয়ে উঠে বললেন কি জানেন, সেটা তো পার্লামেন্টে বলার চাইতেও কঠিন বলা। বলে উঠলেন যে আপনাদের আক্কল হয়েছে, বাঙাল কথায়, আপনাদের আক্কল হয়েছে, অনেক অত্যাচার করেছেন প্রজাদের উপরে, তার প্রতিশোধ তো পেতেই হবে। তার ব্যক্তিত্ব কত প্রখর ছিল সেটা বোঝা যায়। তার বন্ধু ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন। প্রফুল্ল সেন তাকে দেখেছিলেন, তারপরে সে মন্ত্রী হন। উনি জানেন, উনি বলেছিলেন না, আমি এই কয়েক কোটি হিন্দু, বুদ্ধিস্ট, প্রোগ্রেসিভ মুসলিম, এদেরকে ফেলে নিজের প্রাণ বাঁচানো এবং মন্ত্রিত্বের লোভে নিজের দেশ ত্যাগ করতে পারি না। শতাধিক পৃষ্ঠার যে আত্মজীবনীটি রচনা করেছেন, সেখানে মাত্র 4 লাইন আছে তার এত বড় ভূমিকা নিয়ে। অর্থাৎ তার যে বক্তব্যকে ঘিরে ভাষা আন্দোলনের মতো একটি বড় ঘটনা ঘটে গেল, গোটা জাতিকে উদ্দীপিত করলো, এখনো করে, সেই বক্তব্য নিয়ে তিনি মাত্র 4 লাইন লিখেছেন। এবং সেটা যে একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন, কখনোই সেটি তিনি তার বক্তব্যে, তার সাক্ষাৎকারে, তার আত্মজীবনীতে কোথাও রচনা করেন নাই। এবং একেবারে প্রচার বিমুখ মানুষ ছিলেন এবং সন্ন্যাসীর মতো জীবন যাপন করতেন। ধীরেন্দ্রনাথ দত্ত এক বিশ্বের স্বপ্ন দেখতেন এবং সবসময় ভাবতেন বিশ্ব শান্তির কথা। 1968 সালে তার জন্মদিনে নিজের পুত্র সঞ্জীব দত্তকে এক চিঠিতে লেখেন, স্নেহস্পদেশু, আজকে আমার জন্মদিবস, 1293 বাংলা, 16ই কার্তিক। আমার জন্মদিবসে পৃথিবী শান্তিময় হোক এবং আমি তোমাদের মঙ্গল কামনা করি। ইতি তোমার বাবা ধীরেন্দ্রনাথ দত্ত। 1970 নির্বাচনে অংশ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ধীরেন দত্তকে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে ধীরেন দত্ত নির্বাচনে দাঁড়াতে চাননি। তবে নেপথ্যে থেকে তিনি এই নির্বাচনের প্রচার কার্যে অংশ নেন। 1970 নির্বাচনে আওয়ামী লীগ ও বাঙালিদের ব্যাপক বিজয়কে ধীরেন্দ্রনাথ দত্ত একটা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করেন। তবে পাকিস্তানি শাসক চক্র যে বাঙালিদের শাসন মেনে নেবে না, সে বিষয়ে ধীরেন দত্তের কোনো সন্দেহ ছিল না। সকলকে সতর্কবাণী জানাতেন, বি প্রিপেয়ার্ড ফর এ সিভিয়ার ব্লাডবাথ। বলতেন, বাংলাদেশ আসবেই, হয়তো সেটা আমার রক্তের উপরেই হবে। পরিষ্কার করলেন, the war has started. মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তারপরে ক্রমান্বয়ে ডিটোরিয়েট করতে থাকলো। আমাদের বাড়িতে 7 তারিখেই ফ্ল্যাগ ওঠানো হলো। দাদু নিজে বলে, এই মাটিতে এই স্বাধীন হবে এবং এই রক্ত, অনেক রক্ত যাবে, তার মধ্যে আমার রক্ত থাকবে। 1971 25শে মার্চ তারিখে
পাকিস্তান সেনাবাহিনী তাদের বর্বর হত্যাকাণ্ড শুরু করলে অনেকেই ছুটে এসে ধীরেন্দ্রনাথ দত্তকে কুমিল্লা ছেড়ে ভারতে চলে যেতে বলেন। কিন্তু ধীরেন দত্ত ওর বিশ্বাসে অটল থেকে বলেছিলেন, আমি এদেশের অসহায় মানুষদের ছেড়ে দেশ ত্যাগ করব না। সবাই এসে বললেন, পলিটিক্যাল প্রমোটাররাও তারাও এসে বললেন যে দাদা আপনি আপনি কিন্তু প্রথম টার্গেট, শিক্ষিত আপনি আপনি আসেন, তাহলে চলেন না। বলে আমি যাব না, আমার দরিদ্র জনগণ মুসলমান জনগণকে ছেড়ে আমি এক পাও বাড়ি থেকে বেরোবো না। 25 মার্চে যেটা হলো যে আমাদের বাসার কাছেই হলো আপনার পুলিশ লাইন, আর একটু দূরে কুমিল্লা ক্যান্টনমেন্ট। আপনার এরকম 12:30টার মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল। তারপরে যেটা হলো আমাদের বাড়ি খালি টহল, মানে ঘেরাও মতো হয়ে গেল, মানে এভরি 5 মিনিটস আপনার 7-8টা করে মিলিটারি জিপ আর ট্রাক যাচ্ছে। 26 গেল কারফিউ, 27 গেল কারফিউ, 29 মার্চ ফার্স্ট মানে 28 তারিখ প্রথম কারফিউ লিফট করলো। লিফট করার পরেই দাদুর বন্ধু ছিলেন হবিবুর রহমান সাহেব, উনি ওই কাপ্তান বাজারের কাছে থাকতেন। আমি কংগ্রেসের উনি এরকম আরো বেশ কয়েকজন কুমিল্লার দাদুর বয়সের অনেক বন্ধু উকিলরা পার্টিকুলারলি ছুটে আসলো, এসে বললে, এবং পলিটিক্যাল কিছু লোক যেন বলে দাদা শিগগিরই সরে যান, এই কারফিউ টাইম আমরা গোমতী দিয়ে ক্রস করে দেবো। তো দাদু বললেন যে was I born a coward and I belong to this soil, আমি তো যাব না তখন। এবং ওনারা বললো যে তাহলে প্রতিটি বুয়া ফুলটু রাহুল এদেরকে বলে যে না, আমার যা হবে ওদের সেম কনসিকুয়েন্স হবে। ভীষণ প্রেশার উঠে গেছে। ঘরে এসে বসার ঘরে এরকম বসলেন, বসে বললেন যে মাদুর পাথর, মাদুর বেঁধেছে। তারপরে প্রথম জীবনে দাদি বলল গীতাটা, দাদুর একটা পকেট গীতা ছিল, দাদু একটা শ্লোক পড়লেন এবং সেটাতে তখন আমি জিজ্ঞেস করছি দাদু এটা মানে কি। দাদু বলছি যে স্বেচ্ছায় দেশের জন্য প্রাণ দেয় তার আত্মা ঈশ্বর, এবং সামনে মনে রাখো বিশাল যুদ্ধ হবে, বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হবে, রক্তে ভেসে যাবে, কিন্তু দেশ স্বাধীন। প্রচন্ড ধাক্কা, রাত 1টায় আমি কাকু এসে জিজ্ঞেস করলো কি করবো, মা বললো আর কি করবে তার জন্য করতে। তখন একটা চিৎকার শোনা হলো, আর কিছু না। তারপরে অজস্র বুট, মানে ঝনঝন ঝনঝন করছে, কিছু ভাঙছে কিছু। তারপরে একটা দেখা গেল যে একটা লোক এসছে, মানে এত বড় মুখটা তার এত বড়, আমি নেভার এভার ফরগেট, চোখগুলো দুটো ভাটার মতো করছে বলে তাদেরকে ইশারা দিল যেতে আসতে। তখন তারা যাচ্ছে, মানে তারা তখন তার পেছন পেছন রওনা দিয়েছে। আমি করেছি কি তাদের পেছনে যেতে নিয়েছি, মা আমাকে টেনে ধরেছে। তারপরে তারা যখন মানে চলে যাচ্ছে, আমি তখন বুঝতে পেরেছি দাদুকে নিয়ে গেছে, কিন্তু আমি খুঁজছি কাকুকে, কাকু কোথায় গেল। তারপরে ছুটে গেছি বারান্দা গিয়ে, তারপরে রাস্তার দিকে গেছে, দেখি অনেকগুলো ট্রাক ব্লিং করে করে চলে যাচ্ছে। আমি তখন চিৎকার করে বলছি দাদু তো গেল, দাদু তো গেল। এটা আমি বলছি কাকু তুমি কোথায়, কাকু তুমি কোথায়, কাকু তুমি কোথায় বলে বড় বড় আলমারি ছিল, ভেবেছি বোধহয় আলমারির পেছনে কাকু আছে। আমি ছুটতে ঘরে গেছি, দেখছি মশারি দুটো এরকম করে উঠছে। 29 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেফতার করে প্রথমে কুমিল্লা পুলিশ লাইন ও পরে কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যায়। আমার ফাদার হলো পুলিশ ইন্সপেক্টর ছিল কোর্টের, আমাদের বাসা ছিল পুলিশ লাইনের ভিতরে। মাঝরাত্রে হঠাৎ গোলাগুলি আরম্ভ হইলো। তারপরে 26 তারিখ দুপুর 12টা-1টার দিকে হবে, আর্মিরা আমার বাবাকে তখন জীবিতই ছিল নিয়ে আসলো। তখন বাবা বলল যে তাদের হাবভাব টর্চার করছে, যে বাবার উপরে যে বুঝা গেছে। যখন তল্লাশি করলো দেখলাম যে আমাদের আলমারি টালমারি সেখানে যারা স্বর্ণ টর্ণ যা পাইছে এগুলা নিছে, অন্য তো আর কিছু পাওয়ার কোনো কথা নাই। তারপরে বাবারে নিয়ে চলে গেল, আমাকে আর কিছু বললো না। এর বোধহয় 2-3 ঘন্টা পরেই আবার আসলো তারা, এসে আমারে বললো যে আপনার যাইতে হবে। হ্যাঁ, সে আমারে নিয়ে গেল। অস্ত্রাগার ছিল পুলিশের পরপর 2টা রুমে। সে একটা রুমের সামনে
আমারে নিয়ে গেল। পরের দিন ভোরবেলায় সবাইরে বাইর করলো ঘরের থেকে। এর 10-15 মিনিট পরে ক্যাপ্টেন বুকারির গাড়ি আসলো। আমরা তো ওনার ক্যাপ্টেন বুকারির চিনি না। আমারে বললো যে তুমি কি করো? আমি তো স্টুডেন্ট। এই তখন তো স্টুডেন্টের গালাগালি করলো অনেকক্ষণ। তারপরে হঠাৎ বা দিকে চাইয়ে যে ধীরেন দত্ত আর ওনার ছেলে বসে রয়েছে। উনি আগেই জানতো ওনার পরিচয়। তখন পুলিশ সদস্যরা জিজ্ঞাসা যে উনি যে বসে রয়েছে ওনারা চিনো নাকি? সে কেউ কিছু হার নামা না করতেছে না। তারপরে ধীরেন দত্তরে বলল যে তুমি ইন্ডিয়ানস জাসুস টাসুস অনেক গালাগালি করলো। খালি উনারে যখন কইছে যে ইন্ডিয়ান জাসুস টাসুস, উনি একটা বিদ্রুপের হাসি দিছে। এটা এখন আমার চোখেও আসে। এই সেই কুমিল্লার ময়নামতির সেনানিবাস, যেখানে আমার দাদু শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে ধরে নিয়ে আসে আমার কাকু সহ শহীদ দিলীপ দত্ত সহ 29শে মার্চ রাত্রে 1:30টায় কুমিল্লার বাড়ি থেকে। এবং এখানে আমার দাদুকে এবং আমার কাকুকে কঠিন অত্যাচার করে, যে অত্যাচারের কোনো মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। এখানে একজন নাপিত ছিলেন, তার নাম রমণী শীল। রমণী শীলকে বাঁচিয়ে রেখেছিল কারণ পাকিস্তানি আর্মিদের সে দাড়ি কাট। সে পরিষ্কার করে তার টেস্টিমনিতে সে বলে সে দাদুকে চিনত, মানে একেবারে বাবু হিসেবে বাবু বলতেন, যে ধীরেন বাবু আমাদের বড় বাবু। রমণী শীলের কাছ থেকে আমরা জানতে পারি যে দাদুকে এখানে আনার পরে দাদুকে কঠিনভাবে অত্যাচার করে। আমার দাদুর বয়স ছিল তখন 85 এবং ওনাকে মানে মারধর শুধু না, মানে হাঁটু ভেঙে দিয়েছিল। এবং একটা পর্যায়ে সে তার টেস্টিমনিতে সে বলছে দাদু পেচ্ছাপ করতে যাচ্ছিল, তো তখন দাদু হাঁটার অবস্থা ছিল না, হামাগুড়ি দিয়ে বলে বাবু, যে বাবুকে আমরা দেখেছি ফুলের মালা দিয়ে সবাই যাকে নিয়ে ঘুরতো রাস্তায়, সেই বাবু হামাগুড়ি দিয়ে এখানে ব্যান্ডেজ, গায়ে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, হাঁটতে পারে না, কোনোভাবে গেল। আমি বাবুর দিকে তাকালাম, বাবু আমার দিকে অসহায়ভাবে তাকালো। তখন সে পড়াচ্ছিল এক পাকিস্তানি আর্মিকে। তখন সে বলল তুমি কি দেখছো? তখন বললো আমি কোনোভাবে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে আমি মানে ও দাড়ি কাটতে পারছিল না, ওরও চোখে বারবার জল চলে আসছিল। অ্যাপ্রক্সিমেটলি এখানে 14 দিন দাদুকে অত্যাচার করে। দাদুকে দিয়ে স্টেটমেন্ট দেওয়াতে চেয়েছিল। দাদুকে যখন অত্যাচার করছিল স্টেটমেন্ট দেওয়ানোর জন্যে, তো তখন দাদুর সামনে কাকুকে অনেক অত্যাচার করে। যে পিতার সামনে পুত্রকে অত্যাচার করলে পিতার কি হয়, যে এবং এটা তো আর যেমন তেমন অত্যাচার না। তারপরে উনি অনড় এবং উনি কম্প্রোমাইজ করলেন না, উনি স্টেটমেন্ট দিলেন না। রমণী শীলই আবার স্টেটমেন্ট দিচ্ছে যে দেখছে দাদুদের যে ঘরে মানে এই ক্যান্টনমেন্টে, ময়নামতি ক্যান্টনমেন্টে কতগুলো ঘর ছিল, অনেকটা আমার মনে হয় এই জায়গাটা, এই ঘর, কারণ ওর ডেসক্রিপশনে বলে বিকজ এই বদ্ধভূমিটা এই ঘরটার কাছে। এই সেই ঘর যেখানে আমার দাদুকে অত্যাচার করতো, যে ঘরে রেখে, এই ঘরগুলোই সেই ঘরগুলো এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, অনেক অত্যাচার করে হাত পা ভেঙে চোখ পর্যন্ত উঠিয়ে নিয়েছিল। এই সেই জায়গা এবং এই এইখানেই বিশাল গর্ত করে অনেক মানুষ সেদিন এখানে মারে এবং এইখানে আমার দাদুকে এনে তারপরে এই গর্তে তারা ব্রাশ ফায়ার করে গর্তে ফেলে মাটি চাপা দেয়, ওই গর্তটা। এবং এইটাই সেই তুমি রবের নীরবের এই জায়গাটা। এবং বাবুকে যখন টেনে আনছিল, মানে বাবু হাঁটতে পারছিল না, বাবুকে পায়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। কর্নেল সাজ্জাদ জহির বলেছিলেন যে এই জায়গাটাই সেই জায়গাটা, কারণ এখানে কুমিল্লার ডিসিকেও এই গর্তে মেরে ফেলা হয় এবং আমাদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকেও এই গর্তেতে ফেলে, আমার কাকাকেও এখানে ফেলে, দিলীপ দত্তকেও এখানে ফেলে। তারপরে এই
বধ্যভূমিটার আশেপাশে সবাইকে দাঁড় করিয়ে পাকিস্তানি আর্মিরা ব্রাশ ফায়ার করে করে, মানে এমন করে ব্রাশ ফায়ার করলো যে সব পড়ে গেল, আর পড়ে গেল। তারপরে মাটি চাপা দিয়ে দিল। কাকুকে সেদিন মেরেছে কিনা জানি না, কিন্তু দাদুকে মেরেছে সেদিন, কাকুকে মেরেছে তার আগে। আমরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের মৃতদেহ পাইনি, কখনো পাইনি। আমার কাকুরটাও পাইনি, আমার দাদু শহীদ ধীরেন্দ্রনাথ দত্তরটাও পাইনি, কারণ তাকে তো বধ্যভূমিতেই ফেলে দিয়েছে। মাটি চাপা পড়াই তো ছিল, এখনো আছে, এই মাটি এখানেই আছে। এক পাকিস্তানি সাংবাদিক যথার্থই লিখেছিলেন, There lies a man somewhere in Kumilla military cantonment, unwept, unhonored, unsung. তো ওরা আমাদের আরেক জায়গায় লুকিয়ে রাখলেন, আরেকটা জায়গায় এরকম করে 3 রাত আমাদেরকে এরকম এক বাড়ি থেকে আরেক বাড়ি লোকালেন। এমন সময় আজিজুর রহমান দাদু এসে বললেন, তোমরা প্রস্তুত হও, দাদাকে মেরে ফেলেছে। আমরা একটু আগে আমরা রেডিওতে শুনেছি মিসেস ইন্দিরা গান্ধী লোকসভায় ওনার জন্য শ্রদ্ধাঞ্জলি দিয়ে 1 মিনিট নীরবতা পালন করেছেন, এবং তোমাদেরকে এখন ঘরে ঘরে খুঁজছে। তারপরে ওনারা বহু কষ্ট করে আমাদের গোমতী ক্রস করে সোনামুড়া পর্যন্ত নিয়ে গেলেন। তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী শচীন সিংহ। তারপরে আমাদেরকে আগরতলায় নিয়ে যান, এবং তখন ওখানে বোধহয় শয়ে সাংবাদিক মানে জানার জন্য। তো রাত্রে প্রায় বোধহয় 2:30 থেকে 3টায় শ্রীমতী গান্ধীর সাথে টেলিফোনে উনি যোগাযোগ মুখ্যমন্ত্রী করেন, এবং আমি তখন কথা তো বলতে পারি না। যখন ফোনটা দিয়েছে তখন আমি একদম আত্মনাদ করছি, উনি ফোনটা ধরেই রেখেছেন। যখন আমি একটু ধাতস্থ হতে পেরেছি তখন শুধু আমি বলেছি, প্লিজ ওপেন আপ দ্য বর্ডার্স, দ্য পাকিস্তানি আর্মিজ আর কিলিং আস লাইক বার্ডস, প্লিজ ওপেন আপ দ্য বর্ডার্স সো দ্যাট উই ক্যান কাম টু ইন্ডিয়া অ্যাজ রেফিউজিস। একটা পর্যায়ে উনি একটা ওয়ার্ডই ছিল সেন্টেন্স, উনি বললেন শুধু, মাই ডিয়ার, আই উইল সি টু দ্যাট। ধীরেন দত্ত পালিয়ে যাওয়ার লোক ছিলেন না। ধীরেন দত্তরা রাজনীতিটা করেছেন, এটা ওই সত্যাগ্রহের যে রাজনীতি, যে সত্যকে মুখোমুখি দাঁড়াতে হবে এবং মোকাবেলা করতে হবে, এবং তাতে যদি জীবন যায় যাবে, এটা ছিল তাদের দর্শন আর কি। আপাদমস্তক একজন বাঙালি, আপাদমস্তক একজন দেশপ্রেমী, আপাদমস্তক একজন সৎ মানুষ, এবং সে জন্মেই ছিল যেন এই দেশটার জন্য, জন্মেই ছিল মানুষের জন্য। এবং এইরকম নির্লোভ একটা মানুষ, এবং একটা যে খাঁটি যে দেশপ্রেমিক, এরকম খাঁটি দেশপ্রেমিক কিন্তু সচরাচর মানে চোখে পড়েই না, এবং সে কিন্তু স্বেচ্ছায় জীবন দান করে গেছে, নোইং এভরিথিং। আমাদের যত দিন যাচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রাসঙ্গিকতা তত বেশি জরুরি হয়ে উঠছে। প্রাসঙ্গিকতা বলতে আমি হচ্ছে তার যে রাজনৈতিক দর্শন, যে রাজনৈতিক দর্শন প্রভাবিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধীরেন দত্ত তো তার অনেক সিনিয়র ছিলেন, এবং এরাই কিন্তু এই বাংলাদেশের মাটিতে অসাম্প্রদায়িক বাঙালিত্বের চেতনার যে বীজটি সেটি পুঁতেছিলেন। একজন বাঙালি মানুষ হিসেবে ধীরেন্দ্রনাথ দত্তকে আমি দেখি একজন বিশাল মানুষ হিসেবে, একজন বিরাট মানুষ হিসেবে, এবং তার যে রাজনৈতিক যে মানে মানচিত্র বা তার যে রাজনৈতিক যে চিত্র মানে ছবি, সেটা আমার কাছে অনেক বিশাল, অনেক বড় মনে হয়। কারণ আমি যে বাংলাদেশ রাষ্ট্রে বসে আছি, এই রাষ্ট্রের পেছনে যারা এই রাষ্ট্রের ভিত গড়ার জন্য যারা কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাণীটি প্রদান করেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার যথাযোগ্য দাবি এনেছিলেন। এর থেকেই রাষ্ট্রভাষা আন্দোলন আরো বলিষ্ঠ হয়েছিল, যার পরিণতি 52-এর 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের যে ভিত্তি রচনা করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক ও নির্বিচ্ছিন্ন সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলনই রূপান্তরিত হয় মহান মুক্তি সংগ্রামে। 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। সেই মুক্তিযুদ্ধের প্রথম শহীদদের একজন ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। সমগ্র জাতি তার কাছে ঋণী।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ সরকার ও কুমিল্লার জনগণ কিছু চেষ্টা করেছে, কিন্তু তা কখনোই এই মহৎ মানুষটির অবদানে উপযুক্ত নয়। যেদিন উনি করাচি থেকে নামলেন, এই যে হ্যাঁ এই তেজগাঁ এয়ারপোর্টে নামলেন, তো তখন দূর থেকে দেখছেন এই ফেব্রুয়ারি মাস, তো তখনও মানে ছিল, কুয়াশা ছিল। তো উনি ভাবলেন যে প্লেন থেকে নামতেই উনি দেখলেন বেশ অনেক ছেলে পেলে দাঁড়ানো, তারা সব গায়ে চাদর দিয়ে ফুল নিয়ে এসেছিল, ধীরেন্দ্রনাথ দত্তকে বরণ করলো ফুলের বৃষ্টি এবং ফুলের মালা দিয়ে। প্রায় 60-70 জন ছিলেন এবং সবাই তখন দাদুকে প্রণাম করতে থাকলো। দাদু তখন খালি বললেন যে আমার শুধু চোখ দিয়ে ধারায় জল পড়তে থাকলো, ওরা আমাকে ধিক্কার দিয়েছে তো কি হয়েছে, কিন্তু যারা মশাল নিয়ে যাবে ওরা তো প্রস্তুত, ওরা তো প্রস্তুত। আজ পর্যন্ত তাদের আমরা দেহাবশেষ পাইনি, কিন্তু আমি মনে করি এটাই তার দেহাবশেষ, এটাই তার অস্তিত্ব। গভীরভাবে দেশপ্রেমিক যে মানুষটি আজীবন বাংলা ভাষাকে প্রতিষ্ঠা ও একটি অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তার প্রতি এই জাতির রয়ে গেছে এক বিশাল ঋণ। বাংলাদেশের ইতিহাসে ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন এমন একজন মানুষ যার ক্ষেত্রে বলা চলে, স্রোতকে যেমন নদীর থেকে আলাদা করা যায় না, তেমনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকেও বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস থেকে পৃথক করা যায় না। Februari